সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পেজ 584 নিয়ে আলোচনা করব। তো ঠিক আগের পেজের মতোই 1 নাম্বার, 3 নাম্বার এবং বঙ্গানুপাত নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পেজগুলোতেও তোমরা খুব শীঘ্রই ঠিক এইভাবেই উত্তরগুলো পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে এমসিকিউর উত্তরগুলো দেখে নাও। তিনি ঢের বেশি আপনার উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন ক সব্যসাচী মল্লিক। আমার অপরাধ হয়েছে এটা প্রশ্নটা উত্তর হতো জগদীশ বাবু এর বক্তা, কিন্তু এখানে সেই উত্তরটা নেই, তাই এই প্রশ্নটা ভুল আছে। পরের প্রশ্ন, হরিদার মতে সব তীর্থ হলো মানুষের বুকের ভিতর। উত্তর হবে গ মানুষের বুকের ভিতর। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানি, প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী হলেন প্রভাসা। নীল খিলানে কি ছুটায়? নীল খিলানে উত্তর হবে গ উল্কা ছুটায়। অক্ষর জ্ঞানহীন লোককে কি বলে? ক অক্ষর গোমাংস। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। ওস্তাদ কলমবাজদের বলা হয়, উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট। নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল ত্রৈলোক্যনাথের। সমস্যমান পদের সমন্বয়ে গঠিত হয় খ সমস্ত পদ। অনুসর্গ যে নামে পরিচিত তা হলো কর্মপ্রবচনীয়। উত্তর হবে গ কর্মপ্রবচনীয়। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক সেটি হলো দ্বিগু সমাস। ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে কারক। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর। নিম্নরেখ শব্দটির ব্যাসবাক্য হলো জয় সূচক ধ্বনি। পরের প্রশ্ন, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর হলো দম্পতি। এর ব্যাসবাক্য হবে জায়া ও পতি। তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে নেবে। এর পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, পুলিশ স্টেশনে পৌঁছে অপূর্ব কি দেখেছিল? উত্তর হচ্ছে, পুলিশ স্টেশনে পৌঁছে অপূর্ব দেখল সামনের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলে তদারক শুরু করে দিয়েছেন। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তর হলো সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। পরের প্রশ্ন, হরিদার আক্ষেপের কারণ কি? হরিদা আক্ষেপ করেন কারণ তিনি সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পেলেন না। পরের প্রশ্ন, জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন? উত্তর হচ্ছে বিরাগীরূপী হরিদাকে দেখে। পরের প্রশ্ন হচ্ছে, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কারা ছিলেন? উত্তর হচ্ছে অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেল? উত্তর হচ্ছে যুদ্ধ এসে চূর্ণ করে দেয় কবির মিষ্টি বাড়ি, সেই চিরপরিচিত বারান্দা যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন। এছাড়াও গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। তাহলে এই উত্তরটা এইভাবে তৈরি করে নেবে। এরপর পরের প্রশ্নের উত্তর দেখো, কৃপণ আলোর অন্তঃপুরে। আলো কৃপণ কেন? উত্তর হলো আফ্রিকা অরণ্য সংকুল হওয়ার কারণে আফ্রিকার অন্তঃপুরে আলোর প্রবেশ কম বলেই কবি কৃপণ আলো বলেছেন। ওই হাসছে ভয়ঙ্কর হাসছে কেন? উত্তর হলো নজরুল ইসলাম দেশের তরুণ প্রাণকে ভয়ঙ্কর রূপে কল্পনা করেছেন। এই তরুণ বিপ্লবীরা প্রলয় নেশার নৃত্যে পাগল। এরা জীবনকে বাজি ধরে মারণ খেলায় ঝাঁপিয়ে পড়তে পারে। মৃত্যু তাদের কাছে ভীতিপ্রদ নয়, তাই তারা বজ্র শিখার মশাল জেলে আসছে আর ধ্বংসলীলার আনন্দে হাসছে। ইন্দ্রজিৎ ধাত্রী মাতার কাছে কি জানতে চেয়েছিলেন? উত্তর হলো লঙ্কার কুশল জানতে চেয়েছিলেন। বধূরা
কেন প্রদীপ তুলে ধরবে? উত্তর হলো কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন ঘটবে। তাদের বরণ করে নেওয়ার জন্য বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি ছিল? উত্তর হবে স্টাইলাস। কলমের দুনিয়ায় কোন পেন বিপ্লব ঘটিয়েছিল? উত্তর হবে ফাউন্টেন পেন। বাংলার কোন কথাটি চালু ছিল? উত্তর হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, কলম খুনি হিসেবে কাকে হত্যা করেছিল? উত্তর হবে কাসকা বা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এটা দুটোই উত্তর হবে, কাসকাও হবে আবার ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ও হবে। এরপর এই পেজটার যে ব্যাকরণের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। রীতিকে অতিক্রম না করে এই সমাস কি হবে? উত্তর হবে যথারীতি অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, পরপদ অর্থপ্রধান হয় এমন একটি সমাসের নাম লিখো। উত্তর হলো কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য। উত্তর হলো বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, একটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ দাও। উত্তর হলো পুরুষ সিংহ, এটার ব্যাসবাক্য হবে পুরুষ সিংহের ন্যায়। এর পরের প্রশ্ন, করণে বিপসার উদাহরণ দাও। উত্তর হলো পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী। পরের প্রশ্ন, অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর হলো দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। এর পরের প্রশ্ন হলো দেখো, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ দাও। উত্তর হলো উপমান তুষার ধবল, তুষারের ন্যায় ধবল ব্যাসবাক্য, আর উপমিত পুরুষ সিংহের ন্যায়। একটি লক্ষণাত্মক করণকারকের উদাহরণ দাও। উত্তর হলো গোঁফেতে রাজপুত। এরপর গোঁফেতে তোমরা দাগ দিয়ে দেবে, এইভাবে দাগ দেবে। পরের প্রশ্ন হলো কোন সমাসের ব্যাসবাক্য হয় না? উত্তর হলো নিত্য সমাস। পরের প্রশ্ন, বাংলা কারকে অকারকের সংখ্যা কয়টি? উত্তর হলো দুটি, সম্বন্ধ ও সম্বোধন পদ। পরের প্রশ্ন, এই পেজটার থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, পরের প্রথম প্রশ্ন রয়েছে, হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। উত্তর হলো গরিব হরিদা নিজের ছোট্ট ঘরে দিন কাটাতো, সব দিন হয়তো তার খাবারও জুটতো না। হরিদার রোজকার একঘেয়ে জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য ছিল। হরিদা মাঝে মাঝেই বহুরূপী সেজে রাস্তায় বেরিয়ে রোজগার করত। কোনোদিন বাইজি সেজে, কোনোদিন কাপালিক সেজে, কোনোদিন বিরাগী সেজে। এভাবেই হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে। এই নাটকীয়তার চরম নিদর্শন পাওয়া যায় একেবারে গল্পের শেষে। হরিদা বিরাগী সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলে সেখানে তিনি হরিদাকে 101 টাকা বকশিস দিলে তিনি তা খাঁটি সন্ন্যাসীর মতো প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করে তার শিল্পী সত্তাকে জয়ী করেছিলেন। এইভাবেই এই গল্পে হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে। তাহলে এই প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে তৈরি করে নেবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর পরের প্রশ্নের উত্তর দেখো, তপনের জীবনে শপথ বাক্যটি কি ছিল? উত্তর হলো আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন যখন তার মায়ের আদেশে গল্পটি পড়ে তখন সে দেখে তার লেখা গল্পটি মেসোমশাই একটু আধটু কারেকশনের নামে পুরো গল্পটাই নিজের পাকা হাতের কলমে লিখে ছাপিয়ে দিয়েছেন তপনের নামে। তখন তপন শপথ নেয় যদি কোনোদিন গল্প ছাপতে হয় তো নিজে গিয়ে ছাপতে দেবে, তাতে তার কাঁচা হাতের গল্প ছাপা হোক আর না হোক। তাহলে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে তৈরি করে নেবে। এরপর এই পেজটায় যে কবিতার 3 নম্বর প্রশ্নগুলো রয়েছে, 3 নম্বরের প্রশ্নগুলো সেই উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হলো দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় কবি দেখিয়েছেন আফ্রিকা সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে পদপিষ্ট হতে থাকে। এই সাম্রাজ্যবাদীরা হলো মানুষ ধরার দল। এদের অত্যাচারে আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত আফ্রিকার মাটিকে ক্লেদাক্ত করে তুলেছিল। সাম্রাজ্যবাদী দস্যুরা তাদের কাঁটামারা জুতোর তলায়
সেই বিভৎস কর্দমপিণ্ড মারিয়ে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল আফ্রিকার দলিত মথিত অপমানিত ইতিহাসে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম কবিতার থেকে প্রথম প্রশ্নের উত্তর। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন হলো শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হলো কেন? উত্তর হচ্ছে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বলেছেন শিশু আর ভবিষ্যৎ সমাজের স্রষ্টা, শিশু হলো ভবিষ্যৎ সমাজের স্রষ্টা, আর বাড়ি হলো প্রিয় বাসস্থান। যুদ্ধ এসে সব কিছুকে ধ্বংস করে দেয়। যুদ্ধ যেমন ধ্বংস করে দেয়, ধ্বংস করে মানুষের স্বপ্নকে, সেরকমই খুন অর্থাৎ ধ্বংস হয় বসবাসের বাড়ি আর শিশুরা। শিশুরা অর্থাৎ যারা ভবিষ্যতের সুন্দর সমাজের স্রষ্টা। অর্থাৎ এখানে কবি কি বলতে চাইছেন যে শিশু হলো ভবিষ্যৎ সুন্দর সমাজের স্রষ্টা আর বাড়ি হলো প্রিয় বাসস্থান। যুদ্ধের ফলে এগুলো ধ্বংস হয়েছিল, এই কথাটাই কবি বলছেন। এরপর এই পেজটার থেকে যে বঙ্গানুবাদের উত্তরটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, বঙ্গানুবাদের প্রতিটা লাইন তোমরা মন দিয়ে শুনবে এবং শুনে পরে লিখে নেবে। প্রতিটা শব্দের অর্থ এবং প্রতিটা লাইন ভালোভাবে বুঝবে। দেখো, উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স। আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। প্রথম লাইনের অর্থ হলো আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। এরপর দ্বিতীয় লাইন দেখো, সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস। ইনভেন্টেড মানে হচ্ছে উদ্ভাবিত। দ্বিতীয় লাইনের মানে হচ্ছে দেখো, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এবং উদ্ভাবিত করেছে। আরো একবার শুনে নাও, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এবং উদ্ভাবিত করেছে। পরের লাইন দেখো, we use them in our daily life for our comfort and convenience. কমফর্ট মানে হচ্ছে আরাম আর কনভেনিয়েন্স মানে হচ্ছে সুবিধা। সুবিধা। দেখো, আমরা, এই লাইনটার অর্থটা দেখো, উই ইউজ দেম, এই লাইনটার অর্থটা দেখো, আমরা আমাদের আরাম এবং সুবিধার জন্য আমাদের দৈনন্দিন জীবনে এগুলি ব্যবহার করি। আরো একবার শুনে নাও, আমরা আমাদের আরাম এবং সুবিধার জন্য আমাদের দৈনন্দিন জীবনে এগুলি ব্যবহার করি। এরপর পরের লাইন দেখো, ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গিফটস অফ সায়েন্স টু ম্যান। এই লাইনটার অর্থ হলো বিদ্যুৎ মানুষের জন্য বিজ্ঞানের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারগুলির মধ্যে একটি। আর একবার শুনে নাও, বিদ্যুৎ মানুষের জন্য বিজ্ঞানের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারগুলির মধ্যে
একটি। তাহলে এইভাবে তোমরা বঙ্গানুবাদের উত্তরটা শুনে শুনে লিখে নেবে, আমি খুব ধীরে ধীরে বলে দিয়েছি। তাহলে দেখো এই পেজটা আমি যে 1 নাম্বার এবং 3 নাম্বারের উত্তরগুলো বললাম সেইভাবে তোমরা এই উত্তরগুলো তৈরি করে নেবে। এরপর আমি পরের পেজের উত্তরগুলো খুব শীঘ্রই দিয়ে দেবো। এইভাবেই তোমরা পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।